আজকে আমরা পড়ব পুরুষ, উপসর্গ ও অনুসর্গ। প্রথমে যদি আমি পুরুষের সংজ্ঞায় যাই, যে কাজ করে অর্থাৎ বাক্যে যে কর্তা হয় তাকেই পুরুষ বলে। এখন বাক্যে যে কর্তা হয় এটা বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? যেমন আমি যদি বলি যে আমি এই মুহূর্তে ক্লাস নিচ্ছি, তাহলে এখানে বাক্যে কর্তা হচ্ছে আমি, বা আমি বলছি যে তুমি এখান থেকে চলে যাও, এরকম। তুমি হচ্ছে এখানে যে আমি, মানে এই যে তুমি বললাম, এর আগে যে আমি বললাম, আমরা এই ধরনের যখনই সর্বনামগুলোকে দেখতে পাবো তখনই আমরা পুরুষের কথা কিন্তু আমাদের মনে পড়ে যায়। তো আমি এখন কিছু উদাহরণ দিয়ে চলে যাই, তারপরে আমার মনে হয় যে আমাদের কাছে ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে যাবে। প্রথমে যদি আসি যে আমাদের বাংলা ব্যাকরণে পুরুষ ৩ প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আমি বলেছিলাম যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ চেনার জন্য এর চেয়ে সহজ পদ্ধতি আর কিছু নেই। যেটা হচ্ছে, উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা, আমাদের, এগুলো। মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা, তোমাদের, আপনি, আপনাদের। আর নাম পুরুষ হচ্ছে এছাড়া যা সবকিছু আছে। তো এর চেয়ে সহজ করে আসলে আর বোঝা সম্ভব নয়। তো এটা মনে রাখলে আসলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ কি সেটা আমাদের বোঝা হয়ে যায়। তারপর আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব। যেমন উত্তম পুরুষ হচ্ছে স্বয়ং বক্তা নিজেই যখন কথা বলে, আমি এখন ক্লাস নিচ্ছি, আমি, এটা হচ্ছে উত্তম পুরুষ। আমরা খেলতে যাব, এই যে আমরা, এটা হচ্ছে উত্তম পুরুষ। আমাদের পরীক্ষা দিতে হবে, আমাদের পরীক্ষা দিতে হবে, এই যে আমাদের, এটা হচ্ছে উত্তম পুরুষ। এই সর্বনাম শব্দগুলো এখানে আমি আরো কিছু উদাহরণ দিয়েছি। এবারে যদি আসি মধ্যম পুরুষে, সেখানে চলে আসে যেটা বলছিলাম, আমি, আমার মতো, তুমি, তোমরা, আপনি, আপনারা, আপনাদের। সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাই যে এই সর্বনামগুলো হচ্ছে মধ্যম পুরুষ। যেমন তুমি যাও, আপনি কি করেন, আপনাদের জন্য দোয়া রইল, এ ধরনের। আর সংজ্ঞা যেটা রয়েছে, প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাই মধ্যম পুরুষ। সংজ্ঞাগুলো আমরা জেনে নিব, কিন্তু আসলে আমরা ব্যাকরণের এই বিষয়গুলো কতটুকু আত্মস্থ করতে পেরেছি, কতটা বুঝতে পেরেছি, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞা আসলে আমাদেরকে সরাসরি এভাবে লিখতে দিবে না। নাম পুরুষ, অনুপস্থিত অথবা পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী। এখানে আমরা একটা ভিন্নতা দেখতে পাচ্ছি। মানে এতক্ষণ আমরা দেখলাম যে সর্বনাম ছিল, সেগুলো শুধু সর্বনাম ছিল, আমি, আমরা, তুমি, তোমরা, এ ধরনের। এখানে আমরা দেখছি এখানে কিন্তু শুধু সর্বনাম নয়, এখানে কিন্তু বিশেষ্য রয়েছে। মানে মোট কথা এখানে কিন্তু প্রাণীর নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে। যেমন তারা, তিনি, তাদের, এগুলো যেমন সম্ভব। আবার কোনো ব্যক্তির নাম, রবীন্দ্রনাথ, সেটা হুমায়ুন আহমেদ, যেই হয়ে থাকুক না কেন, সে যায়, তারেক আসবে না, তাকে বসতে দাও, আব্দুল্লাহ আল মুতি আমার প্রিয় লেখকদের একজন, এ ধরনের। নাম পুরুষের বিশেষ কিছু ব্যবহার এবারে আমরা দেখতে পাবো। নাম পুরুষটা কি সেটা কিন্তু আমরা মাত্র বলেছিলাম যে নাম পুরুষ কি, কিন্তু সেই নাম পুরুষের ব্যবহারটা অনেক সময় উত্তম পুরুষের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন বলছি, এ দাসের বিনীত নিবেদন, এ অধমের কাছ থেকে কি আছে শেখার, এ ধরনের কথা যখন বলছি দাসের, এটা কিন্তু নাম পুরুষ। কিন্তু নাম পুরুষ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আমি বোঝাচ্ছি উত্তম পুরুষকে। মানে এ দাসের বিনীত নিবেদন বলতে কিন্তু বোঝাচ্ছি নিজের কথাই বোঝাচ্ছি। অধমের নিবেদন, নিজেকেই বোঝাচ্ছি। বান্দা বেঁচে থাকতে হুজুরের গায়ে আঁচড়টি লাগতে দেবে না, আঁচড়টি লাগতে দেব না, নিজের কথা বলছি। কিন্তু বান্দা বেঁচে থাকতে, মানে নিজে, বান্দা বলতে আমি কিন্তু নিজেকেই বোঝাচ্ছি। তেমনি মধ্যম পুরুষের ক্ষেত্রে নাম পুরুষের এমন বিশেষ ব্যবহার দেখা যায়। বান্দা বেঁচে থাকতে হুজুরের গায়ে আঁচড়টি লাগতে দেবে না, এখানে আরেকজনের কথা বলা হচ্ছে। এবারে আমরা দেখতে পাই পুরুষের বিশেষ বিশেষ কিছু রূপ। সেটা হচ্ছে যখন সাধারণ রূপে থাকে উত্তম পুরুষ, আমি, আমরা, আমাদের, এ ধরনের। যখন মধ্যম পুরুষে তুমি, তোমরা, তোমাদের। নাম পুরুষে সে, তারা, তাহারা বা কারো নাম। যখন সম্ভ্রমাত্মক রূপে আমরা বলছি, মানে সম্ভ্রম দিয়ে, সম্মান দিয়ে বলছি, আপনি, আপনারা, আপনাদের, এমন হয়ে যাচ্ছে। আর তুমি, তোমরা কিন্তু হচ্ছে না। যখন নাম পুরুষের ক্ষেত্রে তখন কিন্তু হয়ে যাচ্ছে সেটা তিনি, তাঁরা, তাদের, তাহাদের। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে কখন চন্দ্রবিন্দু বসে, যখন আমরা সম্মানার্থে একটা কিছু ব্যবহার করে থাকি নাম পুরুষে। যেমন আমি যদি উদাহরণ দিই যে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন মহান মুক্তিযুদ্ধে, এ ধরনের। তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতা জ্ঞাপক রূপে, এটার একটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে তুই। তুই শব্দটাকে আমরা কিন্তু বন্ধুদের বলি ঘনিষ্ঠতা হিসেবে, ছোট ভাই বোনদের বলি। আবার তুই শব্দটা কিন্তু আমরা কাউকে তুচ্ছ করেও বলে থাকি। তো এখানেও হচ্ছে যেই পুরুষের রূপগুলো আমরা দেখতে পাচ্ছি, ইহা, এই, এরা, উহা, উহারা, এগুলো হচ্ছে তুচ্ছার্থক বা ঘনিষ্ঠতা জ্ঞাপক রূপে। এবারে আমরা 3টার পার্থক্য দেখতে পাই ক্রিয়ার রূপের। আমি যাই, এটার সম্ভ্রমাত্মক বা তুচ্ছার্থক কোনো রূপ নেই। মধ্যমে তুমি যাও, এটা হয়ে যাচ্ছে আপনি যান। তুই যা,
তোমরা যাও, আপনারা যান, তোরা যা, এ ধরনের। নাম, সে যায়, এটা হয়ে যাচ্ছে তিনি যান, এটা যায়। মানে সাধারণ, এখানে আসছি আমি সম্ভ্রমাত্মক, এখানে আসছি তুচ্ছার্থক রূপে। তারা যায়, তারা যান, এগুলো যায়, এরকম। এবারে আসা যাক, একাধিক পুরুষ যদি বাক্যের কর্তা হয় তাহলে ক্রিয়ার রূপটা কেমন হয় সেটা আমরা একটু দেখে নিব। উত্তম পুরুষের সঙ্গে মধ্যম বা নাম পুরুষ যুক্ত হলে, ভালো মতো লক্ষ্য রাখুন, উত্তম পুরুষের সঙ্গে যদি মধ্যম বা নাম পুরুষ যুক্ত হয়, উত্তম পুরুষ প্রাধান্য পায় এবং ক্রিয়া উত্তম পুরুষের সঙ্গে অন্বিত হয়। সহজ কথায় উত্তম পুরুষের সাথেই ক্রিয়াটা বসে বা ক্রিয়াটা উত্তম পুরুষকে অনুসরণ করে আসলে এখানে হয়ে থাকে। যেমন তুমি আর আমি এখানে থাকবো, এখানে কিন্তু তুমি হলে বলতে মানে বলাটা উচিত ছিল যে থাকবে, কিন্তু তুমি কে কিন্তু এখানে আসলে অনুসরণ করলো না, অনুসরণ করলো উত্তম পুরুষকে। আমি এখানে থাকবো, তুমি এখানে থাকবো, এটা তো আসলে হয় না। তুমি বললে, তুমি যদি এখানে প্রাধান্য পেত ক্রিয়ার ক্ষেত্রে তাহলে কি হতো? তাহলে হয়ে যেত এমন যে তুমি এখানে থাকবে, কিন্তু না, যখন উত্তম পুরুষের সঙ্গে মধ্যম বা নাম পুরুষ থাকবে সব সময় উত্তম পুরুষ প্রাধান্য পাবে। তুমি আর আমি এখানে থাকবো। কঙ্কা আহসান, তুমি আর আমি ওখানে যাব। এই যে আমি, এখানে কিন্তু আমি ওখানে যাব, অর্থাৎ যাব, যে ক্রিয়াটা কিন্তু এখানে অনুসরণ করলো উত্তম পুরুষকে। মধ্যম পুরুষের সঙ্গে নাম পুরুষ যুক্ত হলে মধ্যম পুরুষ প্রাধান্য পাবে এবং ক্রিয়াটা একইভাবে ওখানে যেমন উত্তম পুরুষকে অনুসরণ করেছিল, এখানে মধ্যম পুরুষের সঙ্গে অন্যয় ঘটাবে। ঘটনাটা কঙ্কা আর তুমি ঘটিয়েছ। এই যে তুমি ঘটিয়েছ, তুমি এই মধ্যম পুরুষকে অনুসরণ করেই কিন্তু ক্রিয়াটা এখানে হলো ঘটিয়েছ। তো চলুন কয়েকটা অনুশীলন করে নেওয়া যাক। বাংলা ব্যাকরণে পুরুষ কোন ধরনের শব্দ? আমি উত্তরগুলো সবসময় বলি যে আমি সরাসরি কখনোই দেই না, আমি আমার স্টুডেন্টদেরকেই বলি যে উত্তরগুলো করতে। বাংলা ব্যাকরণে পুরুষ কোন ধরনের শব্দ? তৎসম, তদ্ভব, ব্যাকরণিক, পারিভাষিক। তো আমার মনে হয় যে উত্তরটা আমরা দিতে পারবো, কারণ আমি সরাসরি আসলে কখনোই উত্তর দিয়ে দিই না। এটা আমি মনে হয় যে স্টুডেন্টরা এটা ভালো মতো বলুক। নিচের কোন শব্দগুলো নাম পুরুষের উদাহরণ? আমাদের পড়ানো থেকে আসলে এটা বুঝে যাওয়া সম্ভব। সম্ভ্রমার্থে মধ্যম পুরুষের রূপ কোনটি? এবারে চলুন পড়ে নেওয়া যাক উপসর্গ। আমরা ছোটবেলা থেকেই কিন্তু এটা বাংলা ব্যাকরণের বইয়ে কম বেশি পড়ে আসছি। যেই অব্যয় সূচক শব্দাংশ, শব্দ নয় কিন্তু এগুলো শব্দাংশ, যেগুলো স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। কেন আমি এটা বললাম যে শব্দাংশ, কেন শব্দ বললাম না? কারণ এটা কিন্তু নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, কারোর সাথে থাকতে হয়, অনেকটা পরগাছার মতো। এগুলো অন্য শব্দের আগে বসে, এই শব্দগুলোকে উপসর্গ বলে। এটা সবসময় মনে রাখতে হবে যে উপসর্গ অন্য শব্দের আগে বসে। ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক এই শব্দাংশগুলোর নামই হচ্ছে উপসর্গ। এই উপসর্গের প্রভাবে শব্দের বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখতে পাই। যেমন কাজ, এটার আগে যখন আমি অযুক্ত করে দিচ্ছি অকাজ, মানে কি? আর একটা খারাপ কাজ, একটা নিন্দনীয় কাজ। ধরুন কেউ সিগারেট খায়, কিংবা ধরুন কেউ অন্য যে কোনো ধরনের একটা কাজ করছে, যেই কাজটাকে আসলে আমরা ভালো কাজ বলতে পারি না। তো আমরা ওখানে যখন উপসর্গটা বসিয়ে দিচ্ছি কাজের আগে, হয়ে যাচ্ছে এটা একটা খারাপ বা নিন্দনীয় কাজের উদাহরণ। উদাহরণ বলবো না, মানে নিন্দনীয় কাজ হিসেবে হচ্ছে এটা প্রকাশিত হচ্ছে তখন অকাজ। এখানে অর্থের সংকোচন হয়েছে। সংকোচন হয়েছে অর্থাৎ মানে সংকোচন অর্থ তো আমরা জানি যে ছোট, বা যেটা হচ্ছে যখন সেটা মানে সংকুচিত হয়ে যাচ্ছে, এখানে এমনভাবেই কিন্তু যখন আমরা বসাচ্ছি এই রূপেই কাজের আগে বসার পরে অর্থটা এমন হয়ে যাচ্ছে, শব্দের অর্থটা সংকোচন হয়ে যাচ্ছে। পূর্ণ বা ভরার শব্দের আগে যখন আমি পরিযোগ করি তখন কি হচ্ছে? তখন হচ্ছে এটা সম্প্রসারিত রূপ হলো, অর্থাৎ পূর্ণ। একবার যখন আমি বললাম যে পরিপূর্ণ, মানে একদম ভরে আছে, এটাকেই হচ্ছে আমরা বলছি সম্প্রসারিত রূপ। তো উপসর্গের এমন ব্যবহার তো আমরা দেখতে পাই, তবে উপসর্গের উদ্দেশ্যগুলো আমাদের আসলে জানাটা খুব উচিত। প্রথম হচ্ছে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন দেখুন কাজ, এই যে অকাজ, একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়ে গেল। কিন্তু তেমনি পূর্ণ একটা শব্দ ছিল, ঠিক আছে, কিন্তু পরি তো একটা শব্দাংশ, তার সাথে যখন যুক্ত হলো তখন কি হয়ে গেল? পরিপূর্ণ। শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, অর্থটা পরিপূর্ণ হয়ে যায়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। আমরা একটু আগে যেটা দেখেছিলাম, শব্দের অর্থের সংকোচন ঘটে, এই উদাহরণও দেখে এসেছি মাত্র। শব্দের অর্থের পরিবর্তনও কিন্তু ঘটে যায়, এমনটাও কিন্তু হয়ে থাকে। তো এবারে আমরা উপসর্গের কিছু উপসর্গের শ্রেণী বিভাগগুলো নিয়ে এবারে আমরা পড়ব। তো বাংলা ভাষায় হচ্ছে
আমরা 3 প্রকার উপসর্গ দেখতে পাই, বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, এটা আমি বেশ কয়েকবার বলেছি যে অন্য শব্দের আগে যুক্ত হলে এদের নতুন শব্দ সৃষ্টি করার ক্ষমতা হয় বা অর্থের মধ্যে পরিবর্তন পরিমার্জন সাধিত হয়ে থাকে। তো যেই 3 প্রকার উপসর্গের কথা বললাম, এবারে আমরা দেখব বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার। যেগুলো হচ্ছে বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, সেগুলো হচ্ছে 21টি। এখন এই 21টি উপসর্গ আমাদের একদম মুখস্থ রাখতে হবে। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, উনা, কতকু, নিপাতি, বিভর, রাম, শশা, সুহা, একদম এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এবারে আসি বাংলা উপসর্গের যেই ব্যবহার রয়েছে এবং আমাদের সেগুলো অর্থটাকে কিভাবে পরিবর্তন পরিমার্জন করছে, কিভাবে সংকোচন সম্প্রসারণ বা এ ধরনের যা যা ঘটছে, সেই অর্থদ্যোতকতাগুলো নিয়েও কিন্তু আমরা এখন কথা বলবো। অ, সেটা নিন্দিত বোঝাচ্ছে যখন, যে অকেজো, এটা কেমন জিনিসটা, অকেজো, অচেনা, এমন। অভাব যখন বোঝাচ্ছি যে অজানা, মানে আমি এটা জানি না, জানার যে অভাবটা আমার মধ্যে রয়েছে। তারপরে ক্রমাগত যেটা হচ্ছে, মানে ক্রমাগত বলতে আমরা হয়তো বুঝি যে যেটা হচ্ছে একটা সিরিয়াল মেনে হতে থাকে, এরকম। অঝোর, অঝোরে, এরকম অঝোরে বৃষ্টি পড়ছে। অঘা, একজন বোকা এমন যখন বোঝায়, যেমন ধরলাম যে চণ্ডী, সেটাকে বললাম যে অঘা চণ্ডী, বা রাম, অঘারাম। অজ, অজ মানে হচ্ছে নিতান্তই খারাপ, একদম মানে যাচ্ছে তাই এমন অবস্থা। অজ মূর্খ, একদম অজপাড়া গাঁ। আমরা কখন বলি অজপাড়া গাঁ? যেখানে যেমন রীতিমতো সভ্যতার বাইরে অবস্থান করছে তারা, কোনোই সুযোগ সুবিধা নেই বা একদমই সেকেলে, সেটাকে আমরা কিন্তু বলি অজপাড়া গাঁ। অনা, অনা দিয়ে যেমন অভাব বোঝায় অনেক সময়, অনাবৃষ্টি মানে যখন বৃষ্টির অভাব, বৃষ্টি নেই। অনাদর, যেখানে আদরের অভাব রয়েছে। ছাড়া, তো সেখানে হচ্ছে দেখাচ্ছে অনাচার, ধরুন আচার নেই সেখানে, এরকম আচার ছাড়াই আর কি, মানে এরকম যখন আমরা বুঝাই অর্থদ্যোতকতাটাকে। তারপরে অনা অনেক সময় অশুভ অর্থেও ব্যবহার করা হয়, যেমন অনামুখ, মানে অশুভ বলতে ভালো নয় সেটা, এরকম অলক্ষণে। আ দিয়ে কি বোঝায়, যেমন অভাব অর্থে যখন আসে, যেমন আধোয়া, মানে কি এটা ধোয়া হয়নি, এখানে ধোয়ার অভাব রয়েছে। বাজে নিকৃষ্ট অর্থে হতে পারে, যেমন আগাছা, মানে আগাছা কি, আগাছা তো একটা বাজে, আমরা এটা ফেলে দেই কেটে, এ ধরনের। আর দিয়ে বোঝায় যেমন অনেক সময় বক্র, যে আর চোখে তাকাচ্ছে, বাঁকা চোখে তাকাচ্ছে, এমন। আধা বা যেটা প্রায় বোঝায় এমন আর কি। আড়মোড়া, এটার একটা খুব মানে কমন শব্দ হতে পারে, আমরা আড়মোড়া ভাঙি ঘুম থেকে উঠে। বিশিষ্ট কিছু অর্থেও কিন্তু চলে আসে, যেমন আর কোলা, আর গড়া। এবারে আসে আন যেমন না অর্থে আসে, আন কোরা, কোরা নয়, এমন আর কি। এবারে আসছি আমরা অন্য আরো কিছু উদাহরণে। আনেরই দেখতে পাচ্ছি যখন বিক্ষিপ্ত থাকে, যেমন আমরা বলি না মন আনচান করছে, বিক্ষিপ্ততা প্রকাশ পাচ্ছে, বা আনমনা একটা ছেলে, এ ধরনের বিক্ষিপ্ততা প্রকাশ পায়। আব, যখন অস্পষ্টতা প্রকাশ পায়, যেমন আবছায়া, আবছায়া অন্ধকার, আমরা বলি না আবছায়া, আবডাল, এ ধরনের। ইতি দিয়ে যেমন এ বা এর, যখন এমন বুঝায় যে ইতিপূর্বে, এমন। তারপরে ইতি কর্তব্য, পুরনো দিয়েও কিন্তু ইতি বোঝানো হয়, যেমন ইতিহাস, পুরনো কথা, ইতি কথা। উন বা উনা, যখন আমরা কম হিসাবে এটা কিন্তু আমরা দেখাই। উন পাঁজুরে অর্থ হচ্ছে দুর্বল, এ ধরনের যখন আমরা বুঝাই, মানে কম যখন বোঝাচ্ছি কোনো কিছু। কদ, এটা হচ্ছে যখন আমরা একটা জিনিস একদম মানে নিন্দা করে যখন আমরা একটা জিনিস বলছি, যেমন কদাকার, দেখতে কেমন কদাকার, কিংবা কদর্য, এরকম। কু দিয়ে যেমন খারাপ, বা এটা যখন বোঝায় কুৎসিত। কু অভ্যেস, কু নজর, মানে কি খারাপের কথা আমি এখানে বোঝাচ্ছি, বা কুৎসিতের কথা আমি এখানে বোঝাচ্ছি। নাই হতে পারে এখানে, যেমন নিখুঁত, মানে হচ্ছে কোনো খুঁত নেই। নিখোঁজ মানে হচ্ছে কোনো খোঁজ নেই, এ ধরনের। পাতি, ক্ষুদ্র যখন বোঝায়, আমরা এই ধরনের শব্দ অনেক সময় ব্যবহার করতে দেখি অনেক মানুষকে, পাতি নেতা। তো এখানে এটার ভালো উদাহরণ রয়েছে পাতি হাঁস, পাতি লেবু। সহজ কথায় যেটা হচ্ছে ক্ষুদ্র। ভিন্নতা অর্থে ব্যবহার হতে পারে, বা অনেক সময় নিন্দনীয় অর্থেও কিন্তু ব্যবহার হয়, যেমন বিপথ, মানে যেই পথটা কিন্তু নিন্দনীয়, খারাপ, সেটাই কিন্তু বলা হচ্ছে বিফল, একদম বিফলে গেল, এরকম। তো ভর, এটা হচ্ছে পূর্ণতা অর্থে কিন্তু আসে, যেমন পেট একটা শব্দ, দেখুন এর আগে যখন ভর উপসর্গটা বসলো, এটা কিন্তু পূর্ণতা প্রকাশ করছে, ভর পেট খেয়েছে বাবা, এরকম। ভর সাঁঝ মানে ভরা সন্ধ্যা, এরকম। রাম, বড় বা উৎকৃষ্ট অর্থে, যেমন ছাগল, সেটাকে যখন বলা হচ্ছে রাম ছাগল।
তারপরে দা, যখন বলা হচ্ছে রামদা। এবারে আসি স, এটার হচ্ছে সঙ্গে যখন বোঝায় যে ঠিক সঠিক, কিংবা রব সরব, মানে এরকম আর কি, যে রব সহ এই ধরনের, মানে সঙ্গে সাথে এটা বোঝাচ্ছে। সা, এটা হচ্ছে উৎকৃষ্ট বোঝায়, সাজিরা সাজোয়ান এ ধরনের। সু, উত্তম বোঝায়, যেমন সুনজরে দেখা, সুদিন আসছে, সুনাম করছে, সুখবর সুখবর এ ধরনের। হা, এটা হচ্ছে অভাব, হাপিত্তেশ, হা ভাতে, হা ঘরে এ ধরনের। বাক্যে বাংলা উপসর্গের প্রয়োগ: আমি অবেলাতে দিলাম পারি অথই সাগরে, অঘারাম বাস করে অজপাড়া গাঁয়ে, ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া। এখানে আমরা যেই যেই উপসর্গগুলো দেখতে পাচ্ছি এই সবগুলোই হচ্ছে বাংলা উপসর্গের প্রয়োগ। তো আমাদের যে স্লাইডটা রয়েছে এই স্লাইডটার মধ্যেই কিন্তু এই পুরো উদাহরণটি খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। তো এই উদাহরণটিতে গেলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বাংলা উপসর্গটা কিভাবে প্রয়োগ হয়ে থাকে বাক্যের মধ্যে। ভর দুপুরে কোথায় যাও, এতদিন কোথায় নিখোঁজ হয়েছিল, এ ধরনের। সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ ঘটায়। সহজ কথায় এই সংস্কৃত উপসর্গগুলো বসে তৎসম শব্দের আগে। তো তৎসম শব্দের আগে যেগুলো এই সংস্কৃত উপসর্গ রয়েছে: বৃষ্টি, প্রপরা, অপশমনী, অনু, অবনীর, দুর্বি, অধি, সু, উৎ, পর, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। তো আমাদের কিন্তু এটাও একদম মুখস্থ রাখতে হবে। এবারে আমরা দেখব সংস্কৃত উপসর্গের কিছু ব্যবহার। প্র, যখন এটা প্রকৃষ্ট বা সম্যক এই হিসাবে যখন এটা হচ্ছে, প্রভাব, প্রচলন এরকম আর কি, পরিপূর্ণতা আর কি। তারপরে হচ্ছে আমরা যখন দেখতে পাচ্ছি এখানে যে খ্যাতি, এই খ্যাতিটা কেমন হচ্ছে, খ্যাতি অর্থে প্র এর ব্যবহারটা যে প্রসিদ্ধ, আমরা বলি না প্রসিদ্ধ মানে কি, সেখানকার প্রসিদ্ধ চাল বা প্রসিদ্ধ জিনিস এরকম, বা প্রভাব রয়েছে এরকম। যখন আধিক্য অর্থে ব্যবহৃত হয়ে থাকে, যেমন অনেক বেশি, প্রবল বৃষ্টি হচ্ছে, প্রবল বর্ষণ, প্রচার বিমুখ এই ধরনের। তারপরে যখন গতি হিসেবে আসে, যেমন প্রবেশ, প্রশাখা এরকম, যখন গতি হিসেবে আসছে আর কি। ধারা পরম্পরা বা অনুগামিত এই হিসেবে যখন আসছে, কেমন, প্রপৌত্র, প্রশাখা এ ধরনের। তারপরে আসছি পরা, এটা কেমন, যখন আমি আতিশয্য মানে অনেক বেশি বেশি বোঝাচ্ছি এমন, পরাকাষ্ঠা, পরাক্রান্ত। তারপরে যখন আমি বিপরীত অর্থে বোঝাচ্ছি, যে জয়, পরা দিলাম, এটা কিন্তু বিপরীত অর্থ হয়ে গেল পরাজয় এরকম। এবারে আসছি অপ, যখন আমি এটার বিপরীত অর্থে ব্যবহার করছি, মান, এটার বিপরীতে চলে গেল অপমান। উপকার থেকে হয়ে গেল, আমি যখন এখানে কারের সাথে অপ বসেছি অপকার। নিকৃষ্ট অর্থে যখন সংস্কৃতি, অপসংস্কৃতি, কিংবা কর্ম, অপকর্ম খারাপ নিকৃষ্ট অর্থে। স্থানান্তর মানে এক জায়গা থেকে অন্য জায়গাতে সরানো, অপসারণ, অপহরণ এরকম। বিকৃত, এটা হচ্ছে অপর এমন একটা ব্যবহার হতে পারে অপমৃত্যু, যেমন আমরা যখন একটা মৃত্যু এরকম স্বাভাবিকভাবে ঘটে না, বিকৃতভাবে ঘটে, তখন কিন্তু আমরা সেটাকে বলে থাকি অপমৃত্যু। তেমনি সম, এটাকে আমরা দেখতে পারি সম্যক রূপে, মানে সম্পূর্ণ যখন আসছে এখানে, সমৃদ্ধ, সমাদর মানে পরিপূর্ণতার একটা ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি। সম্মুখে, যেমন কেমন, মুখ, এটার সাথে যখন সম বসাচ্ছি হয়ে যাচ্ছে সম্মুখ, সামনে, সমাগত, সামনে আগত এমন আর কি। মোট কথা আমরা এই ব্যাপারগুলো যদি একটু লক্ষ্য রাখি যে অর্থদ্যোতকতাটা কি অর্থে এখানে আসছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে কিভাবে এই উপসর্গের ব্যবহারগুলো এখানে রয়েছে। নি দিয়ে যখন আমরা দেখতে পারি যে নিষেধ অর্থে আসে, নিবৃত্তি, বৃত্তি সেখান থেকে নিবৃত্তি। নিশ্চয় অর্থে নি চলে আসে, নির্ণয় করা, নিবারণ, আতিশয্য বেশি বেশি, নিদারুণ কষ্ট, নিদাঘ। যখন অভাব অর্থে নিষ্কলুষ এরকম। অব, এটা আমরা দেখতে পাচ্ছি অবর যে হীনতা, অবরটা দেখতে পাচ্ছি যখন হচ্ছে হীনতা মানে একদম একটা ছোট একটা কিছু বা এমন মানে নিচ এমন একটা কোনো কিছু বোঝানো হচ্ছে। অবজ্ঞা, অবমাননা, এরপর হচ্ছে সম্যকভাবে, অবরোধ, অবগাহন এরকম। নিম্নে বা অধোমুখিতার ক্ষেত্রে অবতরণ, অবরোহণ এরকম, যে নিম্নে মানে নিচে বা নিচের দিকে নামছে সেটার ক্ষেত্রে, অবতরণ করছে, অবরোহণ করছে, নিচে নামছে। আর এই জায়গাটাতে একটা জিনিস বলে নেওয়া ভালো, এটা হচ্ছে অনেক সময় আমরা দেখা যায় অনেকে এটাকে লিখে অবহরণ আসলে না, এটা হচ্ছে অবরোহণ, এটা হচ্ছে অবতরণ। আর অল্পতা অর্থেও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে, যেমন শেষ, অবশেষ, অল্প একটু, অবসান এমন। অনু মানে হচ্ছে পেছনে যখন ব্যবহার হয়, অনুগামী,
আর হচ্ছে অনুশোচনা, এরকম। সাদৃশ্য যখন একই অর্থে, অনুরূপ, একই রকম, অনুবাদ। পৌনঃপুন, পৌনঃপুন মানে হচ্ছে যখন সেটা বারবার বারবার সেটা রিপিট হচ্ছে। অনুক্ষণ, অনুদিন, এরকম। সঙ্গে দিয়েও কিন্তু অনু বোঝায় অর্থবোধকতায়। অনুকম্পা, অনুকূল, অনুকূলে রয়েছে, আমরা বলি না যে অনুকূলে রয়েছে। তো নীর, এটা কি? অভাব অর্থে যখন আসে, যেমন নীরব মানে কি? এই যে রব বা শব্দের অভাবটাই কিন্তু পাচ্ছি, তাই নীরব। নির্জীব মানে একদম সেখানে ওই প্রাণের বা জীবনের অভাবটা কিন্তু পাচ্ছি ওখানে। নিশ্চয় এই অর্থে যখন আসে, যেমন নির্ধারণ, নির্ভর, নির্ণয়, তখন আমরা এটা দেখতে পাই। আর নীরের আরেকটা অর্থবোধকতা পাই বাহির, বহির্মুখিতা, এগুলোর ক্ষেত্রে নির্গত, নিঃসরণ, এইরকম আর কি। দূর, এটার অর্থবোধকতায় আসে যেমন মন্দ, দুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম, শব্দগুলো দেখলেই বোঝা যায় যে মন্দ একটা কিছু বোঝাচ্ছে। কষ্টসাধ্য এটার ক্ষেত্রে হয়। দুর্লভ, এটা পাওয়াটা খুব দুর্লভ, এটা লাভ করা। বা দুর্গম, মানে এখানে গমন করাটাই খুব কঠিন ব্যাপার। দুর্গম গিরি কান্তার মরু। বিশেষ রূপে আসে, যেমন বিশুদ্ধ, বিজ্ঞান, বিধৃত, এমন। যখন অভাব অর্থে আমরা দেখতে পাই বিনিদ্র। তো বিনিদ্র রজনী বলা হয় না, যেখানে হচ্ছে ঘুম নেই, যেখানে নিদ্রা নেই, তো নিদ্রার অভাবটা বোঝাচ্ছে। বিবর্ণ মানে একদম ধূসর, রং নেই যেখানে। বর্ণ অর্থ হচ্ছে রং, তো বিবর্ণ মানে হচ্ছে সেখানে রং নেই। তো আমরা এমনটা কিন্তু দেখতে পাই। বিবস্ত্র, বস্ত্র নেই, বস্ত্রের অভাব, আমরা কিন্তু সেটাও দেখতে পাই। বিফল, ফলের অভাব। গতি, বিচরণ, বিক্ষেপ। তারপরে আমরা যখন অপ্রকৃতস্থ, অপ্রকৃতস্থ মানে হচ্ছে যা স্বাভাবিক নয়, এরকম একটা অবস্থায়। বিকার, আমরা বলি না মানসিক বিকার, মানসিক বিকারগ্রস্ত বা এমন। বিপর্যয়, যে বিপর্যয় ঘটে গেছে সেই শহরে দাবানলের পরে, এরকম। ভালো অর্থে, উত্তম অর্থে, যেমন কণ্ঠ, সুকণ্ঠ, সুকণ্ঠের অধিকারী, এরকম। সুনীল, এরকম আমরা দেখতে পাই। এবারে দেখতে পাই সুয়ের সহজ অর্থবোধকতায় কিছু উদাহরণ, যেমন সুলভ, যা সহজেই লাভ করা যায় বা সহজেই পাওয়া যায়। সুসাধ্য, যা সহজেই আমার মানে সাধ্যের মধ্যে যেটা আর কি, এরকমভাবে বোঝানো হচ্ছে। আতিশয্য, যেটা অনেক বেশি বেশি বোঝানো হচ্ছে যখন। কঠিন, সুকঠিন, অনেক কঠিন, এরকম। সুচতুর, চতুর, অনেক বেশি চতুর। ঊর্ধ্বমুখিতার দিকে যখন যাচ্ছে। উদ্যম, উন্নতি, উদ্গ্রীব, এরকম। তারপরে আতিশয্যের ক্ষেত্রেও কিন্তু চলে আসে, যেমন উচ্ছেদ, উত্তপ্ত। প্রস্তুতির ক্ষেত্রেও কিন্তু আসে, যেমন যে উৎপাদন করছে। উচ্চারণটা লিখেছে কারণ এটার সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি, আমরা যদি এটাকে ভাঙি, তখন হচ্ছে আমরা উপসর্গটা এখানে দেখতে পাই, এটার জন্য এটা এসেছে এখানে। অপকর্ষ, উৎকোচ, উশৃঙ্খল, যখন আমরা এভাবে বুঝাচ্ছি আর কি। তো অধিটা আমরা দেখতে পাই আধিপত্য খাটাবার জন্য যেই অর্থদ্যোতকতা, সেখানে কিন্তু আমরা এটাকে দেখতে পাই, যেমন তার অধিকার রয়েছে, তিনি এখানকার অধিপতি, এ ধরনের। উপরি, সেটা হচ্ছে যেমন অধিরোহণ, অধিষ্ঠান, ব্যাপ্তি, যখন আমরা ব্যাপ্তি বোঝাচ্ছি সেটার মধ্য দিয়ে, তখনও কিন্তু অধিকার, অধিবাস, এটা চলে আসে। তার মানে অধিকারকে কিন্তু আমরা দুইটা জায়গাতে দেখতে পেলাম। আধিপত্যের অর্থদ্যোতকতায়ও দেখতে পেলাম, আমরা কিন্তু এটাকে ব্যাপ্তির অর্থদ্যোতকতাতেও দেখতে পেলাম, সেটা দুই জায়গাতেই হতে পারে। পরি, এটা যখন বিশেষ রূপে আসছে, পরিপূর্ণ, আমি একদম প্রথমে উদাহরণটা দিয়েছিলাম, পূর্ণ, একদম পরিপূর্ণ হয়ে গেছে, বা পরিপক্ক, একদম পরিপক্ক হয়ে গেছে। শেষ, এটা কেমন যে পরিশেষে বলতে চাই, এ ধরনের। সম্যক রূপে পরিশ্রান্ত, পরীক্ষা, এরকম। যে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি একদম মানে সম্পূর্ণরূপে মানে পরিশ্রান্ত হয়ে গেছে। চতুর্দিক, চারিদিকে, পরিভ্রমণ করা, আমার বাসার পরিমণ্ডল। প্রতি হচ্ছে সদৃশ, সদৃশ মানে হচ্ছে একই রকম, এরকম। প্রতিমূর্তি মানে একই রকম মূর্তি। তারপরে হচ্ছে প্রতিধ্বনি, মানে একই ধরনের ধ্বনি কিন্তু যখন আবার হয় সেটাকে আমরা প্রতিধ্বনি বলি। তেমনি বিরোধ অর্থেও আসে, যেমন প্রতিবাদ করা, প্রতিদ্বন্দ্বী। পৌনঃপুন, যেটা বলছিলাম যে বারবার বারবার হয় বা রিপিট করে। প্রতিদিন, প্রতি মাস, এটা। অনুরূপ কাজ, এটা একই ধরনের। প্রতিদান, প্রতিঘাত, এরকম। মানে হচ্ছে সামীপ্য। সামীপ্য আসলে বলতে যেটা আমরা দেখি যে উপকূল, কুলের সমীপে, কণ্ঠের সমীপে, সেটা হচ্ছে উপকণ্ঠ। এটা আসলে আমরা বলবো যে সামীপ্যটাও হচ্ছে অনেকটা সদৃশের মতোই অর্থ বোঝায়, যে অনেকটা একই রকম বা এমন আর কি। সদৃশ, উপদ্বীপ, উপবন, যেটা আমি একটু আগে বুঝালাম যে সদৃশের মানেটা কি। ক্ষুদ্র, উপক্ষুদ্রতে যখন আসে উপগ্রহ, এটা কিন্তু গ্রহের চেয়ে ক্ষুদ্র। উপসাগর, সাগরের চেয়েও ক্ষুদ্র। বিশেষ,
যেমন উপভোগ, একটা হচ্ছে ভোগ আর একটা হচ্ছে উপভোগ। অভিতে হচ্ছে আসে কি সম্মুখ, এটা দিয়ে যেমন বোঝানো হচ্ছে অভিব্যক্তি কিংবা অভিজ্ঞ। গমন করা, অভিযান, অভিসার এরকম। সম্মুখ বা দিক যখন বোঝাচ্ছে সামনের দিকে বা কোনো দিক। অভিমুখ কিংবা অভিবাদন, তোমাকে অভিবাদন জানাচ্ছি, এ ধরনের। অতি, এটা হচ্ছে আমরা উপসর্গের অর্থদ্যোতকতায় দেখতে পাই আতিশয্য অনেক সময়, যে বেশি বেশি অতিকায় বা অত্যাচার। এখানে কেন অত্যাচারে অতি হলো, কারণ এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতিযোগ আচার, এই জন্যে। অতিক্রম, তো অতিক্রম যদি আমি বলি এখানে এখানে কেমন আসে অর্থদ্যোতকতায়, যে অতি প্রাকৃত, যে মানে এখানে যেন ব্যাপারটাকে অতিক্রম করে ফেলছে, বা অতি মানব, মানবের যেই গুণাবলী সেগুলোকে অতিক্রম করে ফেলছে, অতি মানব। কিংবা অতি প্রাকৃত, যেটা স্বাভাবিক কোনো কিছু নয়, অতি প্রাকৃত কোনো কিছু ঘটছে, এই ধরনের। আ হচ্ছে পর্যন্ত, এই অর্থদ্যোতকতায় আসে, যেমন আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, আমরণ, মরণ পর্যন্ত। ঈষৎ, ঈষৎ মানে হচ্ছে কিছুটা, যেমন আরক্ত বা আভাস, এরকম মানে আভাস দিচ্ছি। সংস্কৃত উপসর্গের আমি আরেকটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, যে বিপরীত অর্থেও যখন আমরা এই আয়ের উদাহরণ পাই, সেটা হচ্ছে কেমন হয়, যে ধরুন আগমন, গমন একটা, আগমন, তারপরে আদান, তো এরকম আর কি, যে আমরা বিপরীত অর্থেও হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। বাক্যে তৎসম উপসর্গের প্রয়োগ, যেমন আমি বাংলা উপসর্গের প্রয়োগের একটা উদাহরণ দিয়েছিলাম, একইভাবে এটাও আসলে আপনারা স্লাইডটা থেকে পরবর্তীতে একটু ভালো মতো কয়েকবার পড়ে নেবেন এবং অবশ্যই এটা নোট করে নেবেন, তাহলে দেখতে পাবেন যে সংস্কৃত উপসর্গ কিভাবে ব্যবহৃত হয়ে থাকে। এবারে আসি বিদেশি উপসর্গের কথায়। আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এসব ভাষা তো আসলে আমাদের এখানে প্রচলিত হবার অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে এখানে মানুষজন ব্যবসা করতে এসেছেন, আরও বিভিন্ন কাজে ইংরেজরা এখানটাতে ব্যবসাও করেছেন, আমাদেরকে শোষণ করেছে একটা দীর্ঘ সময় ধরে। তো এই সময়গুলোতে কিন্তু তাদের ভাষা থেকে অনেক কিছু আমাদের ভাষায় চলে এসেছে। তো এই যে তাদের ভাষা থেকে চলে আসা শব্দগুলো, সেগুলো দেখা যায় যে কিছু কিছু একদম খাঁটি উচ্চারণে রয়ে গেছে, আবার কিছুগুলো বিকৃত উচ্চারণে ব্যবহৃত হচ্ছে। তো এইগুলোর কিছু, এর সঙ্গে কতগুলো কিন্তু আমরা দেখতে পাবো যে বিদেশি উপসর্গ আমাদের বাংলায় রয়েছে। তো এগুলো দীর্ঘকাল ব্যবহারের কারণে বাংলা ভাষায় একদম, উদাহরণ যেটা লিখেছি, বেমালুম মিশে গিয়েছে। তো এই উদাহরণের মধ্য দিয়ে চলে আসলো যে বেমালুম শব্দটিতে মালুম হচ্ছে আরবি শব্দ, আর বে হচ্ছে ফার্সি উপসর্গ। এমন বেহায়া, যার হায়া নেই, বেশরম, যার শরম নেই, বেনজির, এরকম এগুলো সবই হচ্ছে বিদেশি উপসর্গের উদাহরণ। এবারে আমরা দেখব ফার্সি উপসর্গের কিছু উদাহরণ। যেমন উপসর্গ যদি বলি কার, যেটার অর্থবোধকতা কাজ অর্থে, কারখানা, কারসাজি। দর, মধ্যস্থ বা অধীন অর্থে, দরপত্তনি, দরপাট্টা। না উপসর্গটা না অর্থবোধকতাটাও তাই, নাচার, নারাজ একদম তিনি, সে ব্যাপারে। নিম মানে হচ্ছে আধা বা কিছুটা, নিমরাজি মানে পুরোপুরি রাজি না। তারপর হচ্ছে ফি, এটা হচ্ছে প্রতি বা বারবার বোঝাচ্ছে। ফি রোজ, ফি হপ্তা মানে প্রতিদিন আর কি, বা প্রতি সপ্তাহে। বদ, মন্দ অর্থে, এটা তো আমরা বলি বদমেজাজ তার, বদরাগী তিনি। বে, না অর্থে, বেয়াদব, বেতার, এরকম। বর, এটা হচ্ছে বাইরে বা মধ্যে, বরখাস্ত, বরদাস্ত, এরকম। ব, এটা হচ্ছে শহীদ বা সাথে দিয়ে যখন বোঝায়, বকলম কিংবা বমাল। কম, এটা যখন অল্প অর্থে আমরা বুঝাই, যে কমজোর, এইরকম। আম, আরবি কিছু উপসর্গের উদাহরণ এখানে আমরা দেখতে পাচ্ছি, যে সাধারণ, আম দরবার, আম মোক্তার মানে সাধারণ যখন বোঝাচ্ছি, আম জনতা, এরকম। খাস, এটা যেমন বিশেষ নিয়মে আমরা মানে বিশেষভাবে আমরা দেখতে পাই, যেমন খাস মহল, বিশেষ একটা মহল, এরকম। লা, এটা হচ্ছে না অর্থে আসে, লাওয়ারিশ বা লা জবাব, এ ধরনের। গড়, এটা হচ্ছে অভাব, যখন মিল নেই, মিলের অভাব, গড় মিল, এরকম। তারপরে এখানে আমরা দেখতে পাই যেমন ফুল, এটা হচ্ছে পূর্ণতা বোঝায়, যে ফুল ইংরেজিতে অর্থ ওটাই এসেছে এখানে, ইংরেজি উপসর্গটা ফুল হাতা, ফুল হাতা শার্ট আমরা বলে থাকি। হাফ, আধা বোঝায়, একইভাবে হাফ হাতা শার্ট বলা যায়, বা হাফ স্কুল, হাফ টিকিট। হেড, প্রধান অর্থে আসে, ইংরেজি একই অর্থে রয়েছে, হেডমাস্টার, হেড অফিস। সাব, এটা হচ্ছে অধীনে, আমরা বলি না একটা আরেকটার অধীনে, যে তিনি হচ্ছেন সাব ইন্সপেক্টর বা তিনি হচ্ছেন সাব জজ, এ ধরনের। উর্দু হিন্দি কিছু উপসর্গ আমরা দেখতে পাই, যেমন হর, হর হচ্ছে প্রত্যেক অর্থে, এটা আমি বলেছিলাম একবার, হর রোজ, হর হামেশা, এরকম। বিদেশি উপসর্গের বাক্যে কিছু প্রয়োগ আমরা এখন দেখব, যেটা অন্যান্য উপসর্গগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তো এখানেও হিসেবে গরমিল থাকলে খাসমোহর লাটে উঠবে, বহাল তবিয়তে দস্তখত করে ফি রোজ হেড অফিসে আসা যাওয়া করো, এরকম।
এবারে আমরা কিছু অনুশীলন করি। প্রতি কোন ধরনের উপসর্গ? আনচান, এখানে আনচানের আনটা কোন উপসর্গ? ইতিহাস কথা কয় বাক্যে কোন ভাষার উপসর্গ প্রয়োগ হয়েছে? এবারে আমরা অনুসর্গে চলে যাব, যে এই উপসর্গ আর অনুসর্গ দুইটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর অনুসর্গে যে শব্দগুলো আমরা দেখতে পাবো যে অন্য শব্দের সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে পদরূপে বাক্যে ব্যবহৃত হয়, এটা কিন্তু উপসর্গ আর অনুসর্গের একটা বিশাল বড় পার্থক্য। উপসর্গে আমরা দেখতে পেয়েছি এটা শব্দাংশ স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। আবার কখনো কখনো শব্দ বিভক্তির ন্যায় অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থের একটা পরিবর্তন ঘটায়, অর্থের মধ্যে বৈচিত্র্য নিয়ে আসে, তাকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়। অনুসর্গের আরেকটা নাম হচ্ছে কর্মপ্রবচনীয়। এটার উদাহরণ হতে পারে দ্বারা, দিয়া, কর্তৃক। তো বহু অনুসর্গ আছে, হেতু, মধ্যে, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, কর্তৃক, পানে, নামে, তরে। আমরা কিন্তু দেখতে পাবো যারা কারক বিভক্তি পড়েছি যে কারক বিভক্তির অনেক কিছু এখানে চলে আসছে। এবারে দেখব অনুসর্গের কিছু প্রয়োগের ব্যাপার। বিনা, কর্তৃকারকের সঙ্গে তুমি বিনা আমার কে আছে, এরকম যে বিনা। বিনি, করণকারকের সঙ্গে বিনি সুতায় গাঁথা মালা। বিহনে, উদ্যম বিহনে কার পুরে মনোরথ। সহ, সহগামিতা অর্থে তিনি পুত্র সহ উপস্থিত হলেন, তার পুত্রের সাথে। সহিত, সমসূত্রে অর্থে মানে একই সূত্রে গাঁথা এমন। শত্রুর সহিত সন্ধি চাই না, এরকম। শনে, বিরুদ্ধগামিতা অর্থে দংশন খ্যাত শ্যান বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শনে। আমি আরেকটা ভিডিওতে এই বাক্যটাকে পুরোটা ভেঙে আমি বিশ্লেষণ করেছি, তাই আমি আলাদা করে আর এই বাক্যটা বিশ্লেষণ এখানে করলাম না। যে দংশন ক্ষত শ্যান বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শনে, এটার মানেটা কি? তো এখানে যদি আমি আসি সঙ্গে, তুলনায় অর্থে মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না, সঙ্গে এখানে দেখতে পাচ্ছি এটা একটা অনুসর্গ। অবধি, পর্যন্ত অর্থে সন্ধ্যা অবধি অপেক্ষা করব তোমার জন্য। পরে, স্বল্প বিরতির জন্য, এই ঘটনার পরে আর এখানে থাকা চলে না। বা পর, দীর্ঘ বিরতির পর, শরতের পরে আসে বসন্ত, শরতের পরে আসে বসন্ত, এরকম। পানে, প্রতিদিকে অর্থে যে ওই তো ঘরের পানে ছুটছে সবাই, এমন। মতো, ন্যায় অর্থে মানে হচ্ছে একই রকম, বেকুবের মতো কাজ করে না, মানে বেকুবের ন্যায়। তরে, এটা হচ্ছে মতো অর্থে এ জন্মের মতো বিদায় নিলাম, মানে হচ্ছে এটা বোঝায় যে ভাই এবারের তরে বিদায় নিলাম এই জায়গা থেকে বা এই অফিস থেকে, এমন। এ জন্মের তরে বিদায় নিলাম, অনেকটা মতো অর্থে আর কি। পক্ষে, এটা হচ্ছে সক্ষমতা অর্থে, যে আমার কি ক্ষমতাটা আছে কিনা, ওই অ্যাবিলিটিটা আছে কিনা। রাজার পক্ষে সব কিছুই সম্ভব। সহায় অর্থে আসামির পক্ষে উকিলকে। মাঝে, মধ্যে অর্থে সীমার মাঝে অসীম তুমি। এক দেশিক অর্থে এদেশের মাঝে একদিন সব ছিল, এরকম। ক্ষণকাল অর্থে নিমেষ মাঝেই সব শেষ, এই যে মাঝে মানে অল্প সময়ের মধ্যেই সব শেষ, এইরকম। তো অনুসর্গ মাঝারে, ব্যাপ্তি অর্থে মানে একটা জায়গাতে একদম আমরা যখন দেখতে পাই যে ব্যাপ্তি বা জুড়ে আছে এমন বোঝায়। আছো তুমি প্রভু জগৎ মাঝারে, কিংবা তোমায় হৃদ মাঝারে রাখিব, এ ধরনের। কাছে, এটাকে আমরা অনেক সময় মাজার বলে ফেলি, কিন্তু মাজার নয়, এটা হচ্ছে বোঝাচ্ছে ব্যাপ্তি অর্থে, কাছে, নিকটে অর্থে বোঝায়। আমার কাছে আর কে আসবে। কর্মকারককে কে বোঝাতে। এখন আমরা যখন কারক বিভক্তি পড়েছি সেখানটাতে কিন্তু আমরা এগুলো খুব বিশদ বিবরণ দিয়েছি, তাই আমি আর খুব বেশি কথা বললাম না এটা নিয়ে। রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে। প্রতি, প্রত্যেক অর্থে মন প্রতি 5 টাকা লাভ দেব। দিকে বা ওপর অর্থে নিদারুণ তিনি অতি নাহি দয়া তব প্রতি, এমন আর কি। হেতু, নিমিত্ত অর্থে মানে কেন। কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া, তুমি কেন এসেছো সেটা আমাকে বলো, বিস্তারিত বলো। জন্যে, এটাও নিমিত্ত অর্থে মানে কার জন্যে বা কি, এ ধন সম্পদ তোমার নিমিত্তে বা তোমার জন্যে। সহকারে, সঙ্গে আর কি। আগ্রহ সহকারে বললেন, এরকম। বশত মানে হচ্ছে কারণে আর কি, দুর্ভাগ্যের কারণে, দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারি, এরকম। তো কয়েকটা অনুশীলনে চলে যাই। তোমার তরে এনেছি মালা গাঁথিয়া। তরে শব্দটি এখানে কি অর্থ প্রকাশ করছে? কি হেতু এসেছে তুমি কহ বিস্তারিয়া, হেতু অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই ছিল মোটামুটি আমাদের পুরুষ উপসর্গ এবং অনুসর্গ নিয়ে পড়া। যদি আমরা এই স্লাইডটাকে পরবর্তীতে আবার ভালো মতো দেখে যে অংশগুলো আছে নোট করে ফেলার মতো সেটা নোট করে ফেলি, এবং এই যে ক্লাসটা এখন আমরা করলাম তারপর যদি আবার দেখা যায় মানে সর্বোচ্চ একদিনের মধ্যে
আমরা যদি এটাকে আবার একটু রিভাইজ করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা মনে রাখতে পারবো এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমাদের আর কোনো সমস্যা হবে না এই বিষয়গুলো নিয়ে। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।